আমার নাম বিশ্বজিৎ। বিগত ৩ বছর ধরে একটি বেসরকারি পত্রিকায় লেখালেখি করছি। আজ আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটি আমার সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ভয়ানক ঘটনা। আজ থেকে প্রায় ৬ মাস আগের ঘটনা। সেদিন ছিল শনিবারের দিন। আমি আমার রুমে বসে গল্প লিখছিলাম। হঠাৎ করে কেউ আমার দরজায় এসে ডাকাডাকি করছিল। আমি গেলাম দরজাটা খুলে দিতে। আপনার নাম কি বিশ্বজিৎ? জি হ্যাঁ, বলুন, আমিই বিশ্বজিৎ। আপনার চিঠি এসেছে। আমি চিঠিটি নিয়ে রুমে চলে এলাম। চিঠিটি আমার বাড়ি থেকে এসেছে। বিশ্বজিৎ, আমি তোর কাকা বলছি। আশা করি তুই ভালোই আছিস। কাল রাত থেকে তোর ছোট ভাই রাজুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তুই যদি পারিস তবে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির উদ্দেশ্যে রওনা দে। আমি চিঠিটি পড়ে আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাড়ি শান্তিনগর, কলকাতা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। ছোট ভাইকে অনেক আদরে বড় করেছি। না জানি ভাইটা আমার কোনো বিপদে পড়েছে। পড়ালেখা শেষ করে ছেলেটি কি করবে ভেবে পারছিল না। তাই আমাদের গ্রামের হসপিটালের মোড়ে তাকে একটি মেডিসিনের দোকান দিয়ে দিয়েছে। ভাইটার কথা চিন্তা করতে করতে প্রায় রাত ৯টা নাগাদ পৌঁছে গেলাম শান্তিনগর স্টেশনে। এখন আমাকে যেতে হবে সাঁওতালি গ্রামে, যেখানে আমার বাড়ি। সাঁওতালি গ্রাম স্টেশন থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দূরের রাস্তা। সন্ধ্যার পর থেকে এই গ্রামের রাস্তায় কোনো গাড়ি ঘোড়া দেখতে পাওয়া যায় না। এর প্রধান কারণ হলো অনেক বছর আগে থেকে হুটহাট করে এই গ্রাম থেকে ছেলেরা উধাও হয়ে যায়। আর এই বিষয়টি আমার চিন্তার প্রধান কারণ। আমার ভাইটিও সেই রকম উধাও হয়ে গেল না তো। এই সব ভাবতে ভাবতে আমি লক্ষ্য করলাম আমার সামনে একটি গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। আমি বেশ খুশি হলাম, কিন্তু গাড়িওয়ালাটি সাঁওতালি গ্রামে যাবে কি, সেটি হলো বড় বিষয়। দাদা, আমি কলকাতা শহর থেকে এসেছি। আপনি কি আমাকে একটু সাঁওতালি গ্রামে নামিয়ে দেবেন? চলুন, আপনাকে সাঁওতালি গ্রামে নামিয়ে দিচ্ছি। লোকটির কণ্ঠ আমার কাছে একদমই অদ্ভুত লাগছিল, কিন্তু আমার গ্রামে যাওয়া নিয়ে কথা। তাই আমি আর দেরি না করে গাড়িতে উঠে পড়লাম। দাদা, আপনি এত রাতে গাড়ি চালাচ্ছেন, আপনার ভয় করে না? কথাটি বলার পর উত্তরে লোকটি আমাকে যা বলল তা শোনার পর আমি একদমই অবাক হয়ে গেলাম। বিশ্বজিৎ বাবু, আপনার ভাই কোথায় আছে আমি জানি। কোথায় আছে বলুন? আর আপনি আমার নাম কিভাবে জানলেন? বলবো, সব কিছু বলবো। সময় এলে সব কিছু বলবো। আপনার বাড়ি কোথায় দাদা? বলবো, সব কিছু বলবো। সময় এলে সব কিছু বলবো। আপনি তো জানেন এই গ্রামটি খুব একটা ভালো নয়। গ্রামে যেন কেউ বিপদে না পড়ে তা পাহারা দেওয়াই আমার কাজ। চারিদিকে অন্ধকারে ভরা। গ্রামের রাস্তা ফুটে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। তার থেকেও অদ্ভুত লাগছে লোকটির কথা। মনে হচ্ছিল কোনো বিপদে পড়লাম না তো। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম গরুর গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলতে শুরু করলো। দাদা, আপনি এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? ধীরে চলুন বলছি। আমার চারিপাশটি অন্ধকার হয়ে গেল। ধীরে ধীরে আমার চোখ দুটো বন্ধ হয়ে এলো। একটু পর আমি চোখ খুলে দেখলাম আমি একটি গাছের নিচে পড়ে রয়েছি। এরপর আমি দাঁড়িয়ে যা দেখলাম
তা আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম আমার সামনে অনেকগুলো কঙ্কাল পড়ে আছে। এ কি? আমি কি দেখছি? কোথায় এলাম আমি? ভালো করে তাকিয়ে দেখলাম এটি একটি কবরস্থান। মন চাইছিল আমি এক্ষুনি দৌড় দিই। ঠিক তখনই আমি শুনতে পেলাম, দাদা, পেছনে তাকান। আমি পেছনে ফিরে দেখলাম সেই লোকটি আমার সামনে দাঁড়িয়ে আছে, যেই লোকটির গাড়িতে কিছুক্ষণ আগে আমি ছিলাম। দাদা, আপনি জানতে চেয়েছিলেন আপনার ভাই কোথায়? তাহলে শুনুন, আমার নাম রহিম। আমি পাশের বেলতলা গ্রামে গরুর গাড়ি চালাতাম। একদিন গাড়ি চালিয়ে আসতে আমার বেশ রাত হয়ে গেল। আমি একা একা গাড়িটি নিয়ে অন্ধকার রাস্তা দিয়ে চলছিলাম। ঠিক সেই সময় আমার গাড়ির সামনে 3 জন ডাকাত এসে দাঁড়ালো। এই কি আছে, তাড়াতাড়ি বের কর। তারা আমার কাছে যা ছিল সব কিছু ছিনিয়ে নিল। তাদের কথা যেন অন্যরা কেউ না জানে, তাই তারা আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল। ধীরে ধীরে আমি সেখানেই মারা গেলাম। এরপর তারা আমার লাশটি বেলতলা গ্রামের জঙ্গলের ভেতরে এই কবরস্থানে নিয়ে এলো। আমাদের গ্রাম, এমনকি বেলতলা গ্রামেরও কেউ এই কবরস্থান সম্পর্কে জানতো না। কেউ ভাবতেই পারে না এই গভীর জঙ্গলের মধ্যেও একটি কবরস্থান থাকতে পারে। আর এই কবরস্থানই ছিল ডাকাতদের আড্ডাখানা। যদি ভুল করেও কেউ এই কবরস্থান দেখে ফেলে, তাহলে কেউ আর প্রাণ নিয়ে ফিরতে পারতো না। এরপর থেকে আমার আত্মা এই কবরস্থানে ঘোরাফেরা করে। আজ থেকে 3 দিন আগে আপনার ভাইকেও তারা ছুরি দিয়ে মেরে এই কবরস্থানে নিয়ে আসে। সামনে যেই বড় জাম গাছটি দেখছেন, সেই জাম গাছের নিচে আপনার ভাইয়ের লাশটি ফেলে রাখা আছে। এই সবগুলো ডাকাত কালো জাদু জানতো, তাই আমি কেন, কোনো আত্মাই এদের আশেপাশে যেতে পারে না। এই কথা বলে লোকটি উধাও হয়ে গেল। তারপর আমি সামনে এগোতেই লক্ষ্য করলাম আমার ভাইয়ের লাশটি সেই জাম গাছের নিচে পড়ে আছে। ঘটনাটির পর এই কবরস্থানটির কথা আমার পত্রিকায় ছাপিয়ে দেশবাসীকে জানিয়ে দিই। এরপর সরকার সেই কবরস্থানটিকে সিল করে দেয় আর আসামিদের ফাঁসির সাজা শোনায়।